রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দেওয়ার পরে আপনার ভাইয়ের হত্যাকারী পরদিন সকালবেলা আপনার দরজায় দাঁড়িয়ে বলতে পেরেছে যে এবার আপনাকেও দেখবে। কিভাবে এটা ব্যবহৃত হয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। একজন দণ্ডপ্রাপ্ত আসামি যিনি অধস্থন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সর্বত্র প্রমাণিত হয়েছে যে তিনি অপরাধী, শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে? রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দেওয়ার পরে আপনার ভাইয়ের হত্যাকারী পরদিন সকালবেলা আপনার দরজায় দাঁড়িয়ে বলতে পেরেছে যে এবার আপনাকেও দেখবে। আমরা কি বুঝি? এক নম্বর হচ্ছে, আবারও বলি, এটা লেখা হয় রাষ্ট্রপতির নামে, রাষ্ট্রপতিদের নামে, এটা প্রধানমন্ত্রীদের। কেন? ওই আবার সংবিধান যারা পড়তে চান 48-এর অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদ পড়ুন, ওখানে লেখাই আছে দুইটা বিষয়ের বাইরে কিছু না। তার মানে এইটাও বাইরে, মানে এইটাও রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে। আসলে কাগজে কলমে রাষ্ট্রপতির ক্ষমতা, আসলে রাষ্ট্রপতির ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা। তো এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে আপনারা দণ্ডপ্রাপ্ত আসামিদের, আমরা রাজনৈতিক দলগুলো কি বিষয়ে একমত হয়েছে? বলছে একটা কমিটি হবে, সেখানে একজন সাইকিয়াট্রিস্টও থাকবেন, কারা পরিদর্শক থাকবেন, এবং সকলকে নিয়ে আলাপ আলোচনা করে কেউ যদি একটা আবেদন করে দেখবে, দেখে বলবে যে হ্যাঁ এইটা লোকটা এটা বিবেচনা করা যেতে পারে। বিবেচনার জন্য রাষ্ট্রপতিকে দেবেন, কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার আগে ভুক্তভোগী পরিবারের সম্মতি লাগবে। আপনার ভাইকে হত্যা করে, আপনার বোনকে হত্যা করে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তিনি দণ্ডিত অপরাধীও ক্ষমা পাবেন, সেটা হতে পারে না। এটাই হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা বলছি যে রাষ্ট্রপতির হাতে এইভাবে ক্ষমতাটা দিন না। এটা যা আছে এটা বহুল অপব্যবহার হয়েছে। রাষ্ট্রপতিকে আমরা কিছু ক্ষমতা দেওয়ার কথা বলেছি। এই যে এক হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই নিরবিচ্ছিন্ন আধিপত্য থেকে তাকে মুক্ত করে রাষ্ট্রপতিকে আমরা বলছি কিছু কিছু প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি নিজেই স্বাধীনভাবে যেন নিয়োগ দিতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপর যদি রাষ্ট্রপতি সরাসরি দিতে পারে তাহলে কি হবে? সম্ভবত আমরা এইটুকু আশা করতে পারি প্রাতিষ্ঠানিকভাবে যোগ্য ব্যক্তি এবং যিনি ওই ক্ষমতাসীন রাজনৈতিক দলের বাধ্যবাধকতার মধ্যে থাকবেন না, এরকম লোক আমরা পেলেও পেতে পারি। আমাদের ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল লুটপাটের মধ্য দিয়ে, ভবিষ্যতে সম্ভবত আমরা এর মধ্য দিয়ে খানিকটা হলেও ব্যবস্থা করতে পারব। দেখুন, আমি অনেক হিসাব করে বলছি খানিকটা হলেও সম্ভবত। আপনারা বলবেন যে এত রকম শর্ত দিচ্ছেন কেন? দিচ্ছে এই কারণে যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, এদেরকে তো বাস্তবায়িত করতে হবে। আপনি বাস্তবায়ন কীভাবে করবেন সংবিধানে না যুক্ত করে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই জন্য আমরা বলছি যে আসেন, জনগণকে বোঝান আপনারা পারবেন। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে জনগণের কাছে আপনারাই রাষ্ট্র। স্থানীয় কৃষি বিভাগের লোকই রাষ্ট্র। রাষ্ট্র বলতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, নাগরিকরা প্রধানমন্ত্রীকে বোঝেন না, প্রথমেই বোঝেন আপনাদেরকে। রাষ্ট্রপতির ক্ষেত্রে আরেকটা কি ঘটনা, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন পরোক্ষ ব্যবস্থায় পার্লামেন্টের মধ্য দিয়ে, ক্ষমতাসীন দল যাকেই মনোনয়ন দেন তিনিই বিজয়ী হন, এটাই স্বাভাবিক। 1991 সালের পরে একবার মাত্র বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিয়েছিল, কারণ বাদ বাকি সময়টা জানে যে ক্ষমতাসীন দল যাকে দেবে সেই জিতবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় ঠিক হলো যে রাষ্ট্রপতি নির্বাচনটা হবে গোপন ব্যালটে। আরেকটা জিনিস বলা হয় যে একটা উচ্চ কক্ষ তৈরি করতে হবে যেইখানে রাষ্ট্রপতি নির্বাচনে দলকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে যে কোনো প্রার্থীকে।
এখন এই যে উচ্চকক্ষটা তৈরি করা হয়েছে প্রধানত দুটো কারণে। একটা হচ্ছে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা মানে 100 জনের মধ্যে 5 জন, 51 জন। বাংলাদেশের এই পর্যন্ত নির্বাচনে 42-43% বেশি ভোট কেউ পায় নাই। তো ধরুন 43% ভোট পেলে কি হবে? 100 জনের মধ্যে 43টি আসন পাবে। কি কারণে? সংখ্যানুপাতে যাবে। এই আরেক সমস্যা, এত কঠিন শব্দ সংখ্যানুপাত, এটা আপনি সাধারণ লোককে বোঝানো দরকার। কিভাবে বোঝাবেন? বাংলাদেশের মানুষ খুব সহজে এটা বোঝেন যে আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা গোনা হবে কি হবে না, রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে হবে কি হবে না। আপনি 5% ভোট যারা পায় তাদের প্রতিনিধিত্ব কোথায় থাকে আপনাকে বলেন? যে মানুষগুলো ভোট দিলেন তার সারা দেশে একটা দল 5% ভোট পেয়েছে। তো এই 5% মানুষের প্রতিনিধিত্ব আপনি কিভাবে করবেন? তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাটা আছে পৃথিবীর অন্যত্র অনেক জায়গায় আছে, বহু জায়গায় আছে। আমাদের সংসদ কীভাবে তৈরি হয়? একটা এলাকায় যদি কেউ, আমরা 10 জন ভোটার, 6 জন ভোট দিছে, তার মধ্যে 4টা ভোট পাইলেই হইল, তাই এইটাই স্বাভাবিক, এটা নিয়ে প্রশ্ন করে লাভ নেই। কিন্তু এই যে 5, 7, 8, 10 বা 3-4% ভোট একটা দল পায়, তারাও তো কাউকে প্রতিনিধিত্ব করে না। তো তাদের ভয়েসটা যাবে কই? তাদের ভয়েসের জন্য বলা হচ্ছে তারাও তাদের যা ভোট সেই অনুযায়ী 3-4টা সিট পাবে। 3 জন 4 জনে করবে কি না, মহা কিছু করে ফেলতে আমরা তা বলছি না। কিন্তু এই যে যেমন ধরেন রাষ্ট্রপতি নির্বাচনে 51টা ভোট লাগবে, তো 42টা ভোট আছে ক্ষমতাসীন দলের, তো তাহলে আর কি লাগবে? 9টা লোক লাগবে তার। তো 9টা লোকের কাছে কি বলবে? সে বলতে হবে যে ভাই এই লোকটা আমরা মনোনয়ন দিচ্ছি, লোকটা ভালো, বিশ্বাস নয় ভালো করে তাকে দেখেন, লোকটা ভালো। তার মানে একটা যোগ্য এবং গ্রহণযোগ্য লোককে তাদের মনোনয়ন দিতে হবে, যাকে তাকে মনোনয়ন দেওয়াটা বন্ধ হবে। এইটা হচ্ছে একটা বড়